Hello everyone, welcome to you all in your trustworthy educational channel সৌর শিষ্য। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার একটা অতীব সুন্দর কবিতা পোয়েট্রি সেকশন ইউলিসিস বা ওডিসিয়াস। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। পুরো অর্থ সহকারে আলোচনা হবে এবং যেগুলো আমাদের ফিগারস অফ স্পিচ রয়েছে অর্থাৎ সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অ্যালিউশন সেগুলো ধরে ধরে আলোচনা করে দেওয়া হবে। অবশ্যই ক্লাস 12-এও রয়েছে। এছাড়াও সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যারা 5th সেমিস্টার ইংলিশ অনার্স করছো তাদেরও কিন্তু এই ভিডিওটা খুবই ফ্রুটফুল হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। প্রথমে পোয়েট্রিটা জেনে নেব কার লেখা, অর্থাৎ কে লিখেছেন। না, এটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। অবশ্যই ভিক্টোরিয়ান এজের পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন। এবার কবিতার একটা ইন্ট্রোডাকশন জানবো, যে কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, কবিতাটা টাইপ কি, মানে কি ধরনের কবিতাটা, সেই সকলটা জেনে নেব। তো চলো ভিডিওটা দেখো। প্রথমেই একটা কোটেশন, হেলেন কেলারের একটা কোটেশন দিয়েছি আমরা, লাইফ ইজ আইদার আ ডিয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং অ্যাট অল। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোটেশন। বলছে লাইফ ইজ আইদার আ ডিয়ারিং অ্যাডভেঞ্চার। লাইফে মানে লাইফের যেটা আমাদের কর্তব্য, মানে লাইফে আমরা কি জন্য এসেছি, আমরা লাইফটাতে কিছু অ্যাডভেঞ্চার তো করব। তাহলে লাইফে আইদার তুমি অ্যাডভেঞ্চার করো, যদি তুমি অ্যাডভেঞ্চার না করো লাইফের কিন্তু কোনো দাম নেই। তাই লাইফ ইজ আইদার আ ডেয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং অ্যাট অল। আশা করবো ক্লিয়ার। এরপর এই যে ডেয়ারিং অ্যাডভেঞ্চারটা বললাম, সেটা কেন বললাম জানো? এই ওয়ার্ড দুটো পুরোপুরি রিলেটেড কার সঙ্গে গো? না, ইউলিসিসের সঙ্গে। ওনার লাইফটা পুরোপুরি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। দ্য ম্যান অফ অ্যাডভেঞ্চার, দ্য ম্যান অফ অ্যাকশন। ওকে, চলো প্রথমে আসবো আমরা 1 নাম্বার কি পয়েন্ট। কি লিখেছি আমরা? না, ওডিসিয়াস ওয়াজ দ্য লেজেন্ডারি গ্রিক কিং অফ ইথাকা। তাহলে ইথাকার একজন লেজেন্ডারি গ্রিক রাজার নাম হচ্ছে কি গো? না, অডিসিয়াস। ওকে, নাম্বার 2, অডিসিয়াস ওয়াজ কল্ড ইউলিসিস ইন ল্যাটিন। অর্থাৎ ল্যাটিন ভাষায় এই অডিসিয়াসকেই ইউলিসিস বলে ডাকা হতো। আশা করছি ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমরা পয়েন্ট করে নিচ্ছি পোয়েট। আমরা তো এখনই বললাম আলফ্রেড লর্ড টেনিসন, এবং কথা প্রসঙ্গে বলে রাখি ইনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। নেক্সট, রিটেন ইন, কবিতাটা কখন লেখা হচ্ছে? না, কবিতাটা লেখা হচ্ছে ইন 1833। ওকে, নেক্সট পয়েন্ট, পাবলিশড ইন, কবিতাটা কখন প্রকাশিত হচ্ছে? না, দ্য পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন 1842। এবং কোন গ্রন্থে প্রকাশ পাচ্ছে? না, পোয়েমস নামক গ্রন্থে এটা প্রকাশ পেয়েছে। নেক্সট, ওকেজন, অর্থাৎ এই কবিতাটা লেখার ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি জেনে নেব। না, কবির বন্ধু কি নাম? আর্থার হেনরি হ্যালাম। এই যে আর্থার হেনরি হ্যালাম, তিনি কি মারা গিয়েছিলেন কত সালে? 1833। তাহলে লক্ষ্য করো 1833-তে তার বন্ধু মারা যাচ্ছে আর লেখা হচ্ছে 1833-তে। তাহলে বোথ আর কোরিলেটিভ। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে তার বন্ধু যখন মারা গেল তখন কি করলেন? না, তিনি খুব আপসেট হয়ে গেলেন, ডিপ্রেসড হয়ে গেলেন। তখন গ্রেট কিং, অর্থাৎ গ্রেট গ্রিক কিং যে ইউলিসিস, তার যে লাইফ স্টোরি বা তার যে ডিয়ারিং অ্যাডভেঞ্চারস গুলো, সেগুলো আলফ্রেড লর্ড টেনিসনকে প্রচন্ড পরিমাণে মুগ্ধ করলেন এবং তার পরিবর্তে তিনি এই বিখ্যাত বা অসাধারণ কবিতাটি লিখেছিলেন। এরপর এটা কি ধরনের কবিতা? ফর, হোয়াট ইজ দ্য টাইপ? দেখো, ড্রামাটিক মনোলগ, এটা একটা লিটারারি ডিভাইস। What is dramatic monologue? The dramatic monologue is a literary device, and in this literary device there is a speaker as well as a silent listener. একজন স্পিকার থাকবেন এবং একজন লিসেনার থাকবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, স্পিকার শুধু বলবেন কিন্তু লিসেনার এখানে কোনো কথা কিন্তু বলবেন না। স্পিকারই লিসেনারের কথাটা মনোভাব করে তিনি কিন্তু বলবেন। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এর আগে তোমরা সেকেন্ড সেমিস্টার একটা পোয়েম পড়েছিলে, আশা করব মনে আছে, রবার্ট ব্রাউনিং এর একটা বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস। সেখানেও কিন্তু তুমি এই টেকনিকটা বা এই ডিভাইসটা পেয়েছিলে, ড্রামাটিক মনোলগ।
মোনো মানে কি একাই, লগ মানে কি কথা বলা, তাহলে একাই যখন কথা বলি সেটাকে আমরা বলবো মোনোলগ, দুজন কথা বললে ডায়লগ, তাই না? সেই রকম ভাবে এবারে তোমার একটা প্রশ্ন জাগবে যে স্যার তাহলে স্পিকারকে, অবশ্যই বলছি স্পিকার হচ্ছে ইউলিসিস হিমসেলফ, তিনি নিজেই স্পিকার, তাহলে লিসেনারটাকে, কথাটা শুনবেন কে না দ্য ম্যারিনার্স, ম্যারিনার্স বলতে নাবিক, তার যে পিয়ার্স, তার যে কম্প্যানিয়ন্স তারা শুনবেন, এবং তার সঙ্গে বলে রাখি ওনার ছেলেও কিন্তু লিসেনার অর্থাৎ টেলিম্যাকাস, এবং এই ইউলিসিসের ওয়াইফের নাম বলে রাখছি পেনিলোপ, পেনিলোপ। আশা করব ক্লিয়ার। তাহলে এইটা হলো একটা কংক্রিট ব্যাকগ্রাউন্ড। দেখো যে কোনো পোয়েট্রি পড়ার আগে একটা ব্যাকগ্রাউন্ড তোমাকে অবশ্যই জানতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে পড়ে নাও, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য কোটেশন, লাইফ ইজ আইদার ডিয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং অ্যাট অল, ভেরি গুড। আচ্ছা, অডিসিয়াস ওয়াজ দ্য লেজেন্ডারি গ্রিক কিং অফ ইথাকা, কোথাকার রাজা তিনি? ইথাকার রাজা। আচ্ছা, অডিসিয়াস ওয়াজ কল্ড ইউলিসিস ইন ল্যাটিন, ল্যাটিনে অডিসিয়াসকে কি বলা হতো না ইউলিসিস বলা হতো। আলফ্রেড লর্ড টেনিসন ভিক্টোরিয়ান পোয়েট, এটা একটা ড্রামাটিক মনোলগ, এটা কার মৃত্যুতে লেখা হচ্ছে না আর্থার হেনরি হ্যালাম, কত সালে লেখা হচ্ছে 1833, পাবলিশড হচ্ছে 1842, এবং কোন গ্রন্থে সেটা না পোয়েমস নামক গ্রন্থে। খাতা পেন নিয়ে বসে যাও, পুরো ইন্ট্রোটা ধরে 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 লিখে নাও, ভিডিওটা আরেকবার চালিয়ে নিও, তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করব ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এবার আমরা লাইন টু লাইন এক্সপ্লেনেশনে আসবো, আশা করব এই অবধি ক্লিয়ার। ওকে, চলো লেটস স্টার্ট দা পোয়েম। ইট লিটল প্রফিটস, এটা কোনো মূল্য নেই, এটার কোনো দাম নেই, দ্যাট যেখানে অ্যান আইডল কিং, একজন অলস রাজা, তাহলে এখানে এই যে কিং ওয়ার্ডটা, এটা কাকে বোঝানো হচ্ছে না অবভিয়াসলি অডিসিয়াস বা ইউলিসিসকে বোঝানো হচ্ছে। তাহলে ইট লিটল প্রফিটস, এটার কোনো দাম নেই, দ্যাট যখন অ্যান আইডল কিং, একজন অলস রাজা। এবারে তোমার স্বাভাবিক প্রশ্ন যে ইউলিসিস নিজেকে অলস বলছেন কেন? আমি আবারও বলি, এই যে গ্রিকের যে যুদ্ধটা ট্রোজান ওয়ার, সেই ট্রোজান ওয়ার অর্থাৎ গ্রিস ভার্সেস ট্রয়, সেই যুদ্ধ তিনি করে এসেছেন। তাহলে অনেক ডেয়ারিং অ্যাডভেঞ্চারস হয়েছে, এবং তার যে দীর্ঘ যাত্রা, এই যে লং ডিউরেশনস, এই লং ডিউরেশনে তার অনেক অ্যাডভেঞ্চারস হয়েছিল, এবং তিনি যখন চলে এসেছেন তার রাজ্যে অর্থাৎ ইথাকাতে, ওখানে এসে ওনার ভালো লাগছে, তিনি বলছেন আমি যেন অলস অলস হয়ে পড়ছি। এখানে আমরা যেন রেফারেন্স পাচ্ছি এক ডোমেস্টিক লাইফের। বাই, বাই মানে এই পাশে, দিস স্টিল হার্ট, এখানে স্টিল বলতে নিস্তব্ধ, আর হার্ট বলতে অগ্নিকুণ্ড। তাহলে এই যে পাশে রয়েছে একটা শান্ত অগ্নিকুণ্ড, দেখবে এই যে হার্ট বলতে বড় বড় বাড়িতে দেখবে এইরকম থাকে যে অগ্নিকুণ্ড, ওখানে আগুন জ্বলছে, বাড়ির সকল মেম্বার্সরা এক জায়গাতে বসে রয়েছেন, এবং তারা নির্দিষ্ট মনে বা আপন মনে তারা কিন্তু এনজয় করছেন। তাহলে এটা কিন্তু একটা ডোমেস্টিক লাইফের প্রতীক। এই যে স্টিল হার্ট ওয়ার্ডটা বললাম, অ্যামং দিজ ব্যারেন ক্র্যাকস, অ্যামং ওয়ার্ডটার মানে আগে জানো মধ্যে, এটা একটা প্রিপোজিশন। যদি দুজনের মধ্যে বোঝানো হয় তখন সেটাকে আমরা বলবো বিটুইন, যখন দুয়ের বেশি বোঝানো হবে তখন সেটাকে আমরা বলবো অ্যামং। অ্যামং দিজ ব্যারেন ক্র্যাকস, এই যে ব্যারেন ওয়ার্ডটার মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ। কি বললাম গো? আনপ্রোডাক্টিভ। তার মানেটা হচ্ছে যে একটা আনকাল্টিভেটেড প্লেস, আনপ্রোডাক্টিভ প্লেস, মানে তুমি বলতে পারো একটা অনুর্বর জায়গা।
ক্র্যাগস মানে এবড়ো খেবড়ো বা যে খাড়া পাহাড়গুলো থাকে সেগুলোকে আমরা বলছি ক্র্যাগস। তাহলে এই যে লাইনটা পড়লাম, অর্থাৎ বাই দি স্টিল হার্থ অ্যামং দিজ ব্যারেন ক্র্যাগস, ব্যারেন বলতে বললাম আনপ্রোডাক্টিভ, আর ক্র্যাগস বলতে বললাম এবড়ো খেবড়ো পাহাড়। মানে বোঝানো হচ্ছে যে ইথাকা নামক যে জায়গাটা রয়েছে সেটা অনেকটাই আনপ্রোডাক্টিভ, সেটা অনেকটাই আনকাল্টিভেটেড প্লেস। সেখানে এসে আমাদের রাজা ইউলিসিস বা অডিসিয়াসের একদম ভালো লাগছে না, তাই তিনি সেই জায়গাটা কি বলছেন, আনকাল্টিভেটেড বা ব্যারেন বা আনপ্রোডাক্টিভ। আর ক্র্যাগস মানে এবড়ো খেবড়ো, তার মানে জায়গাটা মোটেই প্রোডাক্টিভ নয়। ম্যাচড, আমি এখানে অবশ্য খাপ খাইয়ে নিয়েছি, মানিয়ে নিয়েছি, ম্যাচ করে নিয়েছি উইথ অ্যান এজেড ওয়াইফ। এজেড ওয়াইফ বলতে বয়স্কা স্ত্রী, অর্থাৎ আমি এখানে আমার বয়স্কা স্ত্রীর সঙ্গে মানিয়ে নিয়েছি বা অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। তাহলে তিনি যখন 20 ইয়ার্স বিফোর গেছিলেন যুদ্ধ করতে ট্রোজান ওয়ারে, এই যে গ্রিক মানে গ্রেট গ্রিক কিং, তো ঠিক তখন যে পরিবেশটা বা যে স্ত্রীকে ছেড়ে তিনি গিয়েছিলেন সেই স্ত্রী অনেক ইয়াং ছিল। আজকে তিনি 20 ইয়ার্স পরে যখন রিটার্ন এসছেন তখন তার স্ত্রী এজেড হয়েছে, তাই তিনি বলছেন আমি যদিও মানিয়ে নিয়েছি আমার এজেড ওয়াইফ সঙ্গে, অর্থাৎ ওয়াইফের নাম কি বলেছিলাম জানো, পেনিলোপ, PENELOPE। অবশ্যই নোট ডাউন করে রাখবে প্রত্যেকটা এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে? দেখো বলছে আই মিট, METE মিট মানে ন্যায়ভাবে সমভাবে বন্টিত করে দেওয়া বা সবাইকে ভাগ করে দেওয়া। আই ডোল, DOLE ডোল মানে, ডোল মানে হচ্ছে যে ন্যায় বিচার পাইয়ে দেওয়া বা সঠিক বিচার পাইয়ে দেওয়াকে DOLE ডোল বলে। তাহলে আই মিট, আমি সকলকে সমানভাবে বন্টিত করে দিই, যেটাই চাই, আমি সকলকে সমান বিচার পাইয়ে দিই। আনইকুয়াল ল, কিন্তু এদের আইনটা কেমন জানো, আনইকুয়াল, অসম আইন, সম আইন নয়, অসম আইন। আনটু আ স্যাভেজ রেস, স্যাভেজ মানে আনসিভিলাইজড বা আন্ডার ডেভেলপড মানুষজনকে এখানে স্যাভেজ বলে ডাকা হচ্ছে, আর রেস মানে হচ্ছে জাতি। তাহলে এই যে আনইকুয়াল ল মানে এখানে ইথাকা যে বাসীরা, অর্থাৎ ইথাকায় যে পিপলরা থাকে তারা অনেকটা বর্বর, তারা আনসিভিলাইজড, তারা আন্ডার ডেভেলপড, এই জিনিসটা তিনি বলছেন। তাই এইরকম একটা পরিবেশে আমার থাকতে ভালো লাগছে না, এইটা ইউলিসিস বলছেন। তার যে ডোমেস্টিক লাইফ বা ডোমেস্টিক অ্যাক্টিভিটিস সেগুলো তার কিন্তু ভালো লাগছে না, সেটাই তিনি বলছেন। দ্যাট হোড, দ্যাট মানে যারা, যারা মানে কারা গো, ইথাকায় যারা বসবাস করে সেই সব আনসিভিলাইজড, সেই সব স্যাভেজ দেরকে তিনি বলছেন, কি বলছেন, হোড, এরা সবাই তো সঞ্চয় করে। হোড মানে কি গো, সঞ্চয় করা। আর কি করে না, এরা শুধু হোড করে আর স্লিপ করে। স্লিপ মানে এরা শুধু ঘুমোয়। অ্যান্ড ফিড, এবং এবং কি করে, খাবার খায়। অ্যান্ড নো নট মি, আমাকে তো চেনে না। নো নট মি কি, আমি কে এটা তারা জানে না। তারা ডোমেস্টিক অ্যাক্টিভিটিস করতে বেশি ভালোবাসে। কি কি ডোমেস্টিক অ্যাক্টিভিটিস রয়েছে গো, হোর্ডিং, সঞ্চয় করব, স্লিপিং, ঘুমোবো, ফিডিং, এবং খাবার দাবার খেয়ে আরামসে থাকবো। এটা তোমার কি মনে হচ্ছে না একটা ডোমেস্টিক লাইফ, একটা ডোমেস্টিক অ্যাক্টিভিটি, একটা ডোমেস্টিক অ্যাম্বিয়েন্স, ঘরোয়া একটা পরিবেশ? বাট তিনি তো এরকম নন। ইউলিসিস ইজ দ্য ম্যান অফ অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ দ্য ম্যান অফ অ্যাকশন।
He prefers adventurous activities. He likes adventure. So he doesn't prefer the domestic ambience. He doesn't prefer the domestic activities. He doesn't prefer the people of Ithaca, because according to him, the people of Ithaca are quite uncivilized, are quite underdeveloped. তাই তিনি বলছেন এই জায়গাটা আনপ্রোডাক্টিভ, এই জায়গাটা আনকাল্টিভেটেড, এই জায়গাটা কোয়াইট ব্যারেন। আই ডোন্ট লাইক দিস, এটা আমার ভালো লাগছে। আই লাইক অ্যাডভেঞ্চার, আমি আবার অ্যাডভেঞ্চারে যাব। তাই তো বলছি দ্য ম্যান অফ অ্যাকশন, দ্য ম্যান অফ অ্যাডভেঞ্চার। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল থেকে রেস্ট নিতে পারি না। মানে আই হ্যাভ টু ট্রাভেল হিয়ার এন্ড দেয়ার। আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই কান্ট রেস্ট, আমি রেস্ট নিতে ভালোবাসি না। এটাই আমার নেচার, এটাই আমার বিহেভিয়ার, এটাই আমার ম্যানার। আই উইল ড্রিঙ্ক, আই উইল ড্রিঙ্ক বলতে আমি পান করব লাইফ টু দ্য লিজ। লিজ মানে যারা ড্রিঙ্ক করে দেখবে গ্লাসে একটু মতো তলানি পড়ে থাকে, ওইটাকে বলা হয় লিজ, LWS। তাহলে আই উইল ড্রিঙ্ক দ্য লাইফ টু দ্য লিজ মানে আমি জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করতে চাই। যে তলানিটা পড়ে থাকবে সেটাও। তার মানে আমরা কি বলতে পারি না, লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। হি ওয়ান্টস টু এনজয় দ্য লাইফ টু দ্য ফুলেস্ট। তিনি লাইফের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চান। তাই তো বলেছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি লাইফটা পুরো দমে এনজয় করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড। অল টাইমস মানে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি গ্রেটলি। কেমন ভাগো, অনেক দারুণ ভাবে এনজয় করেছি। অল টাইমস, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, শুধুমাত্র এনজয় করেছি না, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি। বোথ উইথ দোজ, বোথ মানে আমি দুটোই পেয়েছি। উইথ দোজ তাদের সঙ্গে, দ্যাট লাভড মি যাদের কাছে আমি ভালোবাসা পেয়েছি। অ্যান্ড অ্যালোন আমি যখন একাকী ছিলাম। তাই ইউলিসিস বলছেন আমি এনজয় করেছি অনেক। তাহলে আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি অনেক এনজয় করেছি, শুধু এনজয় নয়। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক সাফারিংও পেয়েছি, অনেক কষ্টও পেয়েছি। বোথ দুটোই পেয়েছি। উইথ দোজ তাদের সঙ্গে, দ্যাট লাভড মি যাদের কাছে আমি ভালোবাসা পেয়েছি। অ্যান্ড অ্যালোন আমি যখন একা ছিলাম। অন শোর সমুদ্র সৈকতে, অ্যান্ড ওয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস। স্কার্ডিং বলতে দ্রুত বয়ে চলা। দেখো লাইনটা কি শুনতে ইচ্ছে, স্কার্ডিং ড্রিফটস দ্রুত চলে যাওয়া, দ্রুত সরে যাওয়া। ড্রিফটস মেঘের দল। তাহলে থ্রু মানে মধ্য দিয়ে চলে যায়, কি চলে যায় না, দ্রুত চলে যায় মেঘের দল। দেখো দ্য রেনি হায়াডিস, হায়াডিস হচ্ছে একটি ভি আকৃতির নক্ষত্রপুঞ্জ, যেটা আকাশে উঠলে কি দেখা যায় না, বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। যে রেইন ইজ কামিং সুন, এটার পূর্বাভাস পাওয়া যায় হায়াডিসকে দেখে। যদি আমরা গ্রিক মিথোলজিকে তাকাই, তাহলে হায়াডিস হচ্ছে নিম্ফস বা উপদেবতা। নিম্ফস বা উপদেবতা, এনাদের যে ভাই
তিনি মারা গিয়েছিলেন, তাই দেবতা জিউস এদেরকে এই ভি আকৃতির নক্ষত্রপুঞ্জ বানিয়ে দেয় এবং যেটা সংকেত দেয় বৃষ্টি আসতে চলেছে। ভেক্সড, বিক্ষুব্ধ করে দেয়, রাগিয়ে দেয় দ্য ডিম সি, একটা অস্পষ্ট সমুদ্রকে, একটা আবছা সমুদ্রকে। কারণ দেখো ঝোড়ো মেঘ এসেছে, ঝোড়ো মেঘের দল এসেছে এবং চারিপাশটা অন্ধকার করে এসেছে, তাই সমুদ্র যেন আজকে কি হয়ে গেছে গো, ডিম, আবছা, অস্পষ্ট হয়ে গেছে। আই এম বিকাম আ নেম, আর এইভাবে আমি কিন্তু একজন নামে এসেছি। তার মানে আই বিকাম আ লেজেন্ডারি ক্যারেক্টার, আমি একটা কিংবদন্তি চরিত্রতে রূপান্তরিত হয়েছি। কেন? আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ সাফার্ড গ্রেটলি। আমি যেভাবে এনজয় করেছি, আমি সেইভাবে কষ্টও পেয়েছি, আঘাতও পেয়েছি। যখন সমুদ্রে ছিলাম, সমুদ্র সৈকতে, তখন দেখতাম 7টি তারার নক্ষত্রপুঞ্জ আকাশে ভেসে উঠতে, এটাকে আমরা হায়াডিস বলছি। তখন সেটা সমুদ্রকে কাঁপিয়ে দিত, সমুদ্র ঝোড়ো মেঘের দল সমুদ্রকে উন্মত্ত, উত্তাল করে দিত। আমি সেই জায়গাটাও পার করে এসেছি। তাহলে আফটার আ লট অফ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আই বিকেম আ লেজেন্ডারি ক্যারেক্টার। আমি একটা লেজেন্ডারি ক্যারেক্টার বা কিংবদন্তি চরিত্র রূপে বিবেচিত হয়েছিলাম। আর আজকে এই যে ডোমেস্টিক অ্যাম্বিয়েন্স, এটা ডোমেস্টিক ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস, এটা আমি প্রেফার করছি না। আই লাইক মোর অ্যান্ড মোর অ্যাডভেঞ্চার্স, বিকজ লাইফ ইজ আইদার আ ডিয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং অ্যাট অল। দেখো, ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এখানে ফরওয়ার্ডটা কেটে পড়ে আই লিখবে, শুনতে একটু ভালো লাগবে। আই অলওয়েজ রোমিং, আমি সর্বদা ঘুরে বেড়াই। রোমিং বলতে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করা, বাট এখানে রোমিং বলতে বলবো অ্যাডভেঞ্চার। আমি প্রতিনিয়ত অ্যাডভেঞ্চার করে বেড়াই উইথ আ হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে, যে হৃদয়টা সব সময় সামথিং ইউনিক করার প্রচেষ্টা রাখে, সামথিং ইউনিক। হাংরি হার্ট ফর নলেজ, হাংরি হার্ট ফর অ্যাডভেঞ্চার্স, হাংরি হার্ট ফর প্রোডাক্টিভিটি, হাংরি হার্ট ফর কাল্টিভেটিং থিংস। ক্ষুধার্ত হৃদয়, খিদেটা থাকা চাই, খিদেটা যে আমার কিছু করতে হবে। তিনি এজেড হয়েও তার যেই মানসিকতা, এটা কিন্তু অনেকটা ইন্সপিরেশন যোগায় আমাদের, অনেকটা মোটিভেশন যোগায় আমাদের, অনেকটা প্রেরণা দেয় আমাদের। মাচ হ্যাভ আই সিন, ঘুরিয়ে পড়ো, আই হ্যাভ মাচ সিন, আমি অনেক কিছু দেখেছি। অ্যান্ড নোন, মানে আমি অনেক কিছু জেনেওছি। সিটিজ অফ মেন, আমি অনেক নগরে গেছি, অনেক লোকেদেরকে দেখেছি। অ্যান্ড ম্যানার্স, বলো অ্যান্ড দেয়ার ম্যানার্স, আমি যে এত নগর ঘুরেছি তাদের আচরণগুলোকে পড়েছি। ক্লাইমেটস, সেখানকার জলবায়ু দেখেছি। কাউন্সিলস, সেখানে সভাসদদেরকে দেখেছি। রয়্যাল কোর্টিয়ার্স, গভর্নমেন্টস, বিভিন্ন সরকারকে দেখেছি। গণতন্ত্র নয়, রাজতন্ত্র, তখন তো রয়্যাল স্টেট, তাই রাজতন্ত্র বলব। মাইসেলফ নট দ্য লিস্ট, আমি কিন্তু কোথাও তুচ্ছ বলে মনে করেনি আমাকে কেউ। মাইসেলফ নট দ্য লিস্ট, ইউলিসিস বলছেন আমি কিন্তু কোথাও তুচ্ছ বলে বোধ কারো হয়নি। বাট অনার্ড অফ দেম অল, আমি সবার কাছ থেকে সম্মান পেয়েছি, রেপুটেশন পেয়েছি যেখানে যেখানে গেছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, ড্রাঙ্ক মানে পান করেছি,
ডিলাইট মানে আনন্দ, ব্যাটেল মানে যুদ্ধ, আমি যুদ্ধের আনন্দ সুধা পান করেছি। ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল মানে যুদ্ধের আনন্দ সুধা আমি পান করেছি উইথ মাই পিয়ার্স। পিয়ার্স বলতে কম্প্যানিয়ন্স, সঙ্গী সাথীদেরকে পিয়ার্স বলা হচ্ছে। তাহলে আমি আমার কমরেডসদের সঙ্গে, আমি আমার কম্প্যানিয়ন্সদের সঙ্গে, আমি আমার পিয়ার্সদের সঙ্গে আই ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, আমি যুদ্ধের আনন্দ সুধা পান করেছি। Far on the ringing plains of windy Troy, ফার মানে ওই সুদূরে, রিঙ্গিং ধ্বনিত হচ্ছে, প্লেন সমভূমিগুলিতে, উইন্ডি ট্রয় মানে একটা বিরাট উদ্যম, মানে উদ্যম বলা ভুল হচ্ছে, উত্তাল বল, উন্মত্ততা বল। ট্রয় মানে ট্রয়ের যুদ্ধ, তাহলে ট্রয়ের যুদ্ধে এক বিরাট উন্মত্ততা, একটা বিরাট উত্তাল চলছে। I am part of all that I have made, আমি সবার পার্ট হয়ে গেছি, আমি যেখানে যেখানে গেছি। I am part of all that I have made, আমি সেই সেই জায়গাতে গিয়ে পরে যেখানে যেখানে গেছি, সেই সেই জায়গারই আমি একটা অংশ হয়ে গেছি। ওই যে বলেছিলাম লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। আর একটু আগে যে ওয়ার্ডটা পড়লাম না, প্লেন্স, সমতল ভূমি, গ্রিক মিথোলজিতে বিশ্বাস করা হয় যে পৃথিবী পুরোটাই সমতল ভূমি এবং দিগন্ত রেখার বাইরে একটা গভীর সমুদ্র রয়েছে, তাই প্লেন্স ওয়ার্ডটা ইউজড হয়েছে। Yet all experience is in arch, তবুও, yet মানে তবুও, all experience সমস্ত অভিজ্ঞতা is an arch, আর্চ মানে কি গো, আর্চ মানে হচ্ছে তোরণ বা খিলান, অর্থাৎ গোলাকার দরজা। দুদিকে ধরো থাম্বাটা থাকলো আর মাঝে এই রকম টাইপের থাকলো, এটা কি বলা হয় গো, তোরণ বা খিলান। সমস্ত অভিজ্ঞতা গুলো হচ্ছে এক একটা আর্চ, এক একটা খিলান, এক একটা গোলাকার দরজা বা তোরণ। কেন জানো? তাহলে যদি তোরণের মতো হয় তাহলে সম্পূর্ণ যে যে জায়গায় আমার যাওয়া হয়নি, আমি সেই জায়গাগুলোর সন্ধান পাবো, তাই তো তোরণ বলা হয়েছে। লাইনটা ক্লিয়ার? দেখো, ওয়ের থ্রু, যার মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, ওই খিলানটার মধ্য দিয়ে গ্লিমস, রশ্মি বা কিরণ ছুটে আসে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই পৃথিবীর কিরণের সন্ধান পায়। কোন পৃথিবীর কিরণ? যেখানে আমার অ্যাডভেঞ্চার করতে এখনো যাওয়া হয়নি। হুজ মার্জিন ফেডস, যার মার্জিনটা ফেড, বিবর্ণ হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার when I move, তাহলে ওই খিলানের মধ্য দিয়ে একটা কিরণ এলো, কিরণটা আসার পর আমি বুঝতে পারলাম কি না আমাকে ওখানে যেতে হবে ফর অ্যাডভেঞ্চার। যখন আমি ওখানে গেলাম তার যে মার্জিন সেটা ফেড হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, তার মানে ওই জায়গাটা আমার অ্যাডভেঞ্চার কমপ্লিট। How dull it is to pause to make an end, এখন কতটা বোরিং লাগছে বলতো, লাইফটা কি এখানেই শেষ? এই যে 20 ইয়ার্স ট্রয়ের যুদ্ধ করে 10 ইয়ার্স আসার সময় যুদ্ধ করতে করতে এলাম, বাস টু মেক এন এন্ড, লাইফ শেষ করে দেবো? না না না, ইট রাস্ট আনবার্নিশড। রাস্ট মানে কি গো, মরচে পড়া। আনবার্নিশড মানে কি গো, যেটাতে পলিশ করা হয়নি, যেটাকে বলা হয় আনপলিশড বা আনবার্নিশড। এখানে লাইফকে তিনি একটা মরচে পড়া তরবারির সঙ্গে তুলনা করলেন। আমাদের লাইফে যদি আমি অ্যাডভেঞ্চার না করি,
আমিও কিন্তু রাস্ট আমার লাইফেও মরচে ধরে যাবে। নট টু সাইন ইন ইউজ, ব্যবহার না করলে সাইন বা চকচক করবে না, সেটাই তো বলা হলো। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, আচ্ছা নিঃশ্বাস নেওয়ার নামই কি জীবন? অ্যাজ টু ব্রেথ ওয়ার লাইফ, নিঃশ্বাস নিলাম জীবন হয়ে গেল। এখানে আবার সেই ডোমেস্টিক লাইফকে তিনি তুলে ফিরে আনছেন। কোন ডোমেস্টিক লাইফ? দ্বিতীয় লাইনে মনে পড়ছে, বাই দ্য স্টিল হার্থ, ওই নিস্তব্ধ শান্ত অগ্নিকুণ্ড। যেন ডোমেস্টিক লাইফকে তিনি আবার বলছেন, সেই স্যাভেজ লাইফকে তিনি আবার নিয়ে আসছেন। লাইফ পাইলড অন লাইফ, জীবনটা স্তূপের ওপর সাজানো থাকে। We're all too little and of one or to me, জীবন অনেক জীবন লাগবে, এইসব অ্যাডভেঞ্চার করতে একটা জীবনে পাবো না। লাইফ পাইল টু লাইফ, স্তূপের আকারে জীবন থাকে। অ্যান্ড ওয়ান টু মি, আমার কাছে তো একটা লাইফ আছে মাত্র। তো বলে একটা লাইফে এত অ্যাডভেঞ্চার করা কি যায়? লিটল রিমেইনস, একটু মতোই আছে, বাট এভরি আওয়ার ইজ সেভড। কিন্তু জানো প্রবলেমটা কোথায়? এই দেখো লাইনটা, এভরি আওয়ার ইজ সেভড, প্রত্যেকটা ঘন্টা সেভ বা সঞ্চিত রয়েছে। কার কাছ থেকে ধার করেছি জানো? ইটারনাল সাইলেন্স, মৃত্যুর কাছ থেকে ধার করেছি। যেটুকু লাইফ সেইটুকুই সঞ্চিত আছে। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করা কিছুটা সময়। কি লাইন! আলফ্রেড লর্ড টেনিসন, ভিক্টোরিয়ান পোয়েট। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করা কিছুটা সময়। সামথিং মোর, শুধু এটা নয়, আরো অনেক কিছু। ব্রিঞ্জার অফ নিউ থিংস, ব্রিঞ্জার মানে হচ্ছে বাহক, নিউ থিংস মানে নতুন জিনিস, নতুন জিনিস বহন করে আনে। And it were vile for some 3 suns to store and hold myself, তার মানে 3 suns বলতে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে 3 বার। তার মানে হলো না ভাই 3টে বছর? তাহলে 3 suns মানে আমি কি বলতে পারি না 3 years? For some 3 suns to store, 3 years এর জন্য আমি বাঁচবো। তাহলে কি আমি আমার লাইফটাকে সঞ্চিত করে রেখে দেবো? তাহলে কি আমি আমার লাইফটাকে স্টোর করব? নো। যদি আমি রেখে দিই, আগের লাইন, ইট ওয়ার ভাইল টু মি, এটা আমার জন্য জঘন্য কাজ হবে, এটা আমার জন্য ঘৃণ্য কাজ হবে। এইরকম লাইফ তো আমি চাই না। হ্যাঁ আমি জানি আজ 3 বছর বাঁচবো, সো হোয়াট? তা বলে কি চুপচাপ বসে থাকবো, চুপচাপ নিঃশ্বাস নেব আর খাবার খাবার ঘুমাবো? নো। And this gray spirit yearning and desire, গ্রে মানে ধূসর, এখানে বলবো ওল্ড এজেড, বয়স্ক। প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করবে ভাই, প্রত্যেকটা। দেখো, and this gray spirit, এই ধূসর এনার্জি, ইয়ার্নিং এন্ড ডিজায়ার, ইয়ার্নিং মানে প্রবল ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা, মানে এখনো বয়স বেড়ে গেছে তো কি হয়েছে, এখনো নতুন কিছু অ্যাডভেঞ্চার করার উদ্যম। বাই ইনডমিটেবল স্পিরিট, আনকন্ট্রোলেবল স্পিরিট, আনগভর্নেবল স্পিরিট, আনম্যানেজেবল স্পিরিট, ইনসলিউবল স্পিরিট ক্যাপচার রাখে আমার হার্ট। তাই তো বলছি, আই হ্যাভ আ হাংরি হার্ট for knowledge, I have a hungry heart for adventure, I have a hungry heart for productive work, to follow knowledge like a sinking star, আমি আমার জ্ঞানকে অনুসরণ করব সিঙ্কিং স্টারের মতো। সিঙ্কিং স্টার মানে খসে পড়া তারা, যেটা কোথায় পড়ে তার ঠিক ঠিকানা নেই। সেরকম নলেজেরও কি ঠিক ঠিকানা আছে? চতুর্দিকে তো নলেজ রয়েছে, যেদিকে যাবে সেদিকেই নলেজ, যেখানে যাবে সেখানে নলেজ। নলেজ নাও আর উইজডমকে গেদার করো।
যেটা সেভ আছে সেটাকে তো উইজডম বলি, আর যেটা পাচ্ছি সেটাকে আমরা নলেজ বলি। বিয়ন্ড দি আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমি এমন কিছু করব যেটা মানুষের কল্পনার বাইরে, মানুষের ভাবনার বাইরে।